আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বৃহস্পতিবার মামলা তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুদ্দোহা সরকার আবেদন করে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম তথ্য জানিয়েছেন। এর আগে গত 23 জুন নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে দাখিল হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। দুপুরে তিনি বলেন 30 জন অভিযুক্ত আছে তদন্ত প্রতিবেদনে। এর আগে সকালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী 14 জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল বিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমির খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। কেবল অনুদান বা ঋণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। অনেক কিছু অপেক্ষা করতে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালের HSC ও সমমান পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হলো। 11টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অংশ নিচ্ছে 12,55,111 জন শিক্ষার্থী। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানান, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, ফল দ্রুত প্রকাশ করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। সারা দেশে শুরু হলো HSC ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে 81,000 পরীক্ষার্থী কমেছে। বিভিন্ন কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে তাদের প্রস্তুতি ভালো। ডেঙ্গু ও করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অনেক শিক্ষার্থী মাস্ক পরে কেন্দ্রে আসেন। ভাসানটেক সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁসের হুমকি থাকলেও এসএসসির মতো এবারও কোনো সমস্যা হবে না। যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এইগুলো আমরা সামলাতে পারবো এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলি নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত।
আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, বছরে যার পরিমাণ দাঁড়ায় ৭,৩০০ কোটি টাকা। আর বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হচ্ছে $৪৮১ মিলিয়ন, প্রায় ৫,১৪৭ কোটি টাকা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও আন্তর্জাতিক মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে মাফিয়ারা বাংলাদেশকেই মাদকের রুট হিসেবে বেছে নিয়েছে। আর সাম্প্রতিককালে বাংলাদেশকেই মাদকের বড় বাজার হিসেবে দেখছে আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্র। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যেমন মাদক আসছে, তেমনি কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশ হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে হেরোইন ও কোকেন। এ মাদকের অধিকাংশ চালান ঢুকছে আফ্রিকা ও নাইজেরিয়ার নাগরিকদের মাধ্যমে। ইয়াবা আসছে মিয়ানমারের পাচারকারীদের মাধ্যমে। ফেন্সিডিল ও গাঁজা আসছে ভারতের মাধ্যমে। মাদকের সহজলভ্যতার কারণে দেশে মাদকের ছোবলে পড়েছে যুব সমাজ। গবেষণায় উঠে এসেছে দেশের যুবকদের মধ্যে 3% মাদকের সঙ্গে জড়িত। সেন্সাস করা হয় নাই যে আমরা বলতে পারবো না যে কতগুলো মানুষ এটা নাই। আমরা যেটা করেছি সার্ভে বা জরিপ করেছি। সার্ভে একটা জরিপ নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে করার কারণে আমরা যেটা দেখেছি 18 বছরের উপরে আপনার 3%-এর মতো মানুষ 3 মাসের মধ্যে কখনো না কখনো ড্রাগ নিয়ে থাকে। 18 বছরের উপর 3% অনেক বেশি পরিমাণ। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে বর্ডার সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীদের সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আইন প্রয়োগকারী সংস্থা যখন এই থাইল্যান্ড মায়ানমারের এই বর্ডারে তারা যখন সক্রিয় হয়, তখন কিন্তু তারা মায়ানমার থেকে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আসে। এই জন্যে রুট তারা পরিবর্তিত হয়। আপডেটেড টেকনোলজি দরকার। 2 হচ্ছে যে মেশিনারিজ দরকার এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আর আমাদের যেহেতু চারিপাশে বর্ডার, 3 পাশে হচ্ছে যে ভারত, এক পাশে মায়ানমার আর আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বর্ডারে জিরো টলারেন্স দেখাতে হবে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবসে মাদক নির্মূলে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিকল্পনা কি তা জানতে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, তাই মাদক পাচার রোধে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মাদক থেকে নতুন সমাজকে মুক্ত রাখতে হবে, তাই মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ক্রমেই বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার বরিশাল জোনে নতুন করে 116 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এই বিভাগে মৃত্যু হয়েছে 9 জনে, যাদের মধ্যে 6 জনই বরগুনার। একদিনে এই জেলায় ডেঙ্গু পজিটিভ হয়েছে 65 জনের। এদিকে চট্টগ্রামে একদিনে 9 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নগরীর 15টি হাসপাতালে 179 জনের নমুনা পরীক্ষায় 9 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা বাড়ছে দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায়। দিনাজপুরের ঘোড়াঘাট আমবোঝাই বিকল্প ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপামিন ইসলাম নামে এক ট্রাক মেকানিক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহকারী শিমুল আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ট্রাক চাপায় আসমা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। নিহত আসমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। চলতি বছর ইরি ও বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা মোকামে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া দিনাজপুরে হিলিতেও বেড়েছে সব ধরনের চালের দাম। বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় ইরি ও বোরো ধানের ভরা মৌসুম চলছে, তবে স্বস্তি নেই চালের বাজারে। পাইকারি বাজারে কেজিতে ৩ থেকে ৪ টাকা এবং খুচরা পর্যায়ে ৫ থেকে ৬ টাকা বেড়েছে স্বর্ণা, কাটারিভোগ, জিরাশাইল, সুবর্ণলতা ও ব্রি ৫৮ জাতের চাল। মন প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে ধানের দামও। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে চালকল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। ধানগুলো সাতারাদের সুগে তারা স্টক করছে, এই স্টক করার কারণে এই চালের দামটা বৃদ্ধি। ঈদের পর ধানের দাম বাড়ছে ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। চাউলের দাম তুলনামূলক বেশি, গরিব মানুষের বিপদ হয়েছে, এখন দিন যাচ্ছে বাড়তি আছে দামের চালের দাম। অভিযোগ অস্বীকার করে দাম বাড়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দুষছেন চালকল মালিকরা। বৃষ্টিজনিত কারণে বেশ কিছু ধানের কোয়ালিটি নষ্ট হয়েছে। এই কোয়ালিটি নষ্ট হবার কারণে ধানের মূল্য 15 দিনের ব্যবধানে, 1 মাসের ব্যবধানে 100 টাকা থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে ভরা মৌসুমে চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে। মন প্রতি 300 থেকে 500 টাকা বেড়েছে ধানের দাম। হঠাৎ করে দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। 50 টাকার চাল 54 টাকা নিচ্ছে, এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? কেজিকে 3-4 টাকা করে বেশি, আমাদের খুব সমস্যা। সিন্ডিকেট করলে বাজার মনিটরিং এর মাধ্যমে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি আমরা খোঁজ নেব, যদি বেড়ে থাকে আর যদি অবৈধ মজুদ থাকে আমরা সেখানে ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে চাল আমদানি বন্ধ করায় দাম বেড়েছে। তবে ধানের ভরা মৌসুমে তাদের এমন দাবি অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রায় 25% মানুষ এখনও ব্যাংকিং খাতে অন্তর্ভুক্ত নয়। তাদের যুক্ত করা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে এই খাতকে আরও উন্নত করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগ আয়োজিত 47তম সার্ক ফাইন্যান্স গভর্নর গ্রুপ মিটিং ও সিম্পোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। গভর্নর বলেন, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমন্বয় ও বিনিময় করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও সিনিয়র প্রতিনিধিরা। একটা সমন্বয় করা, এক্সচেঞ্জ করা বিভিন্নভাবে, এবং সেই প্রক্রিয়াটাই একটা চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে দায়িত্বটা আমাদের উপর। আগামীতে আমরা আরেকটা সার্ক মেম্বার কান্ট্রি এই দায়িত্বভার গ্রহণ করবে, যেটা একটা সামগ্রিক ইন্টিগ্রেশনে একটা ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। মেহেরপুরের গাংনীর নওদা মঠমুড়া গ্রামের বিএনপি অফিসের সামনে থেকে 2টি বোমার সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের নামে হুমকি দেয়া একটি চিরকুটও উদ্ধার করা হয়। সকালে পুলিশের একটি দল এসব উদ্ধার করে। পুলিশ জানায়, নওদা মঠমুড়া গ্রামের বিএনপি অফিসের সামনে বোমার সদৃশ বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সব উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটে লেখা আছে, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার জায়গায় রয়েছে, ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে বলেও হুমকি দেয়া হয়। বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার পেছনে জড়িতদের তদন্ত করে বের করার কথাও জানায় পুলিশ। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের 627 জন নিহত, আহত আরও 4700 জন। অস্ত্র সংকটে ইসরায়েল। এবং 25 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি, সঠিক পরিকল্পনার ঘাটতিকে দায়ী করছেন সাবেক ক্রিকেটাররা। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি আমি ফাহিদা সালাম।
বেসরকারি ব্যবস্থাপনায় 17 বছরে চালানোর পর থেকে সবচেয়ে আয়বর্ধক ও আধুনিক কন্টেইনার টার্মিনালে এই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি ব্যবস্থাপনায় বন্দরে ব্যয় হবে 42 কোটি টাকা। সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত লাভজনক ও আধুনিক নিউমোনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি, যা চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক যোগান দেয়। এনসিটি পরিচালনার দায়িত্ব দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে না দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। 2007 সালে 570 কোটি টাকা খরচ করে নির্মিত হয় 1000 মিটার দৈর্ঘ্যের এনসিটি। প্রায় 2000 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন স্থাপন করে টার্মিনালে। অপারেটরের দায়িত্ব পায় দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। প্রথম কয়েক বছর সাইফ পাওয়ারটেক খোলা দরপত্রের মাধ্যমে এনসিটি চালালেও এরপরে বিনা টেন্ডারে বারবার মেয়াদ বাড়িয়ে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কাজ করছে। বন্দর তার যে বর্তমান যে গতিতে চলছে সেই গতি থেকে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে জাহাজের টার্ন আরাউন্ড টাইম এবং কর্মর যে আপনার স্পিড সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বছরে 32 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। এর মধ্যে 44% এককভাবে পরিচালনা করা হয় এনসিটি থেকে, যে কারণে বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি স্থাপনা করা হয়েছে এখানে। তখন করতো 1 মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হতো, এখন 3 মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হয়। এই বিশাল কাজটা যদি আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীর উপরে দেওয়া হয়, এইটা খুব একটা সুখকর সমাপ্তি ঘটবে না। আমার মনে হয় যে পারফরমেন্স পড়ে যাবে। সম্প্রতি প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের দেওয়ার বিষয়টি উত্থাপন করলে সমালোচনা দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে এবং বিশেষজ্ঞদের মধ্যেও বিভক্তি দেখা দেয়। এক সময় তো পুরো বন্দরেই চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় চালাতো। তো এখনও আমরা সরকারি সিদ্ধান্ত যেভাবে আসে সেভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত। টার্মিনাল থেকে বছরে বন্দরের আয় 1000 কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ যদি বিদেশি কোম্পানির হাতে তুলে না দিয়ে নিজেরা দক্ষভাবে পরিচালনা করতে পারে, তাহলে সেটি হবে সক্ষমতার বড় প্রমাণ। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই দীর্ঘ পথ চলায় সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পটা একটু বেশি টাইগারদের। এর পিছনে সঠিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাদা পোশাকে রজত জয়ন্তীতে প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানাবো নাজবুস সাকিবের কাছ থেকে। 2000 সালের 26 জুন আইসিসির 10ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর ঘড়ির কাঁটায় লাল বলের ক্রিকেটে 25 বছরে পা রাখে টাইগাররা। তবে এই সময়টা কি বাঘের মতো গর্জন দিতে পেরেছে বাংলাদেশ? পরিসংখ্যান বলছে এই লম্বা সময়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে 152টি, যেখানে জয়ের সংখ্যা মাত্র 23টি। ড্র এসেছে 18 ম্যাচে, বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 111 বার। অভিজ্ঞতায় ক্রিকেটের অনেক দল থেকে প্রবীণ হলেও পরিপক্কতায় এখনো কেন নবীন বাংলাদেশ? 2000 সালে যখন স্টেটাসটা পেল, সেটাই আমার মনে হয় যে আমরা ঠিক সে সময় প্রিপেয়ার্ড ছিলাম না। আমার মনে হয় আমরা টেস্ট ক্রিকেটটা পেয়েছি আমাদের জনপ্রিয়তার কারণে, নট দ্যাট যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল কিংবা আমরা প্রস্তুত ছিলাম। এই 25 বছরে যে জিনিসটা আমাদের করা উচিত ছিল যে প্রথম থেকেই আমাদেরকে অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত ছিল, যেটা আমরা কোনো সময় করতে পারিনি। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত সাফল্য পেতে হলে ঘরোয়া কাঠামো সুগঠন করার পরামর্শ বাংলাদেশের প্রথম টেস্ট দলে খেলা স্পিন অলরাউন্ডার মোহাম্মদ রফিকের। যে ডিস্ট্রিক্টে যদি আপনি খেলাধুলা না করেন বা আমাদের ডোমেস্টিকে যদি লং সময় না করেন, তাহলে কিন্তু আপনি প্লেয়ার পাবেন না। আপনি যত প্লেয়ারদের আপনার মাঠে ব্যস্ত থাকবেন, তত কিন্তু আপনি ডেভেলপ হবে। তা আমি মনে করি ওই জায়গাটা আমরা অনেক পিছনে আছি। সেই সাথে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও জানান সাবেক এই ক্রিকেটার। 150 আপনার টেস্ট ম্যাচ খেলেছে, আপনি আবার ওই ধরনের চিন্তা করতে গেলে দেখা যায় যে 150-এর উপরে কিন্তু আমাদের টেস্ট প্লেয়ার হয়ে গেছে, যে আমরা কত সহজভাবে নিয়েছি টেস্টটা। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।